10 বছর পর বিদেশ থেকে দেশে আগত সুভাষবাবু রাজাকপুর প্রাইমারি স্কুলে এসকে সিকিউরিটি সার্ভিস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। রাজাকপুর স্কুলটি নির্মাণ কাজ চলাকালীন সময়ে 3 জন শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়। তারপর বিল্ডিংটি নির্মাণ করার পরে বেশ কিছুদিন স্কুলে ক্লাস চলল, কিন্তু আবারও রহস্যজনকভাবে স্কুলের ছাদ থেকে একজন ছাত্র লাফ দিয়ে মারা যায়। এরপরে স্কুলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। যতদূর জেনেছি এই স্কুলে নাকি অশরীরী আত্মা বসবাস করে, তাই আশেপাশে দিন বা রাতে কোনো সময়ই এখানে কোনো মানুষের দেখা পাওয়া যায় না। মে আই কাম ইন স্যার? আসুন আসুন, আপনার অপেক্ষায় তো ছিলাম। নতুন অফিসে আপনাকে স্বাগতম। প্লিজ চেয়ারে বসুন। আজকে তো আপনার প্রথম দিন অফিসে। জি স্যার। শুভকামনা রইল। আশা করি আপনি আপনার কাজকে উপভোগ করছেন। জি স্যার, নতুন অফিসে ভালোই লাগছে। প্রথম দিন হিসাবে আজ একটু বেশি দায়িত্ব পালন করতে হবে আপনাকে, মানে 2 শিফটে ডিউটি করবেন, তাই আজকের রাতটা আপনাকে এই অফিসেই কাটাতে হবে। আগামীকাল থেকে অন্য কাউকে অফিস পাহারার দায়িত্ব দেব। ওকে স্যার, ঠিক আছে, আমি পারবো। খুশি হলাম আপনার দ্রুত রেসপন্স পেয়ে। আমি স্যারের সাথে কুশল বিনিময় শেষ করে নিজেকে প্রস্তুত করে নিলাম ডিউটি পালনের জন্য। আমি বিমল, এই রাজকপুর গ্রামেরই ছেলে। অনেক কষ্ট করে আয়ে পাশটা করেছি। পড়াশোনা শেষ করে চাকরি করার ইচ্ছা আমার বহুদিনের, কিন্তু বাবা অসুস্থ থাকার কারণে তার চিকিৎসার খরচ মেটাতে পড়াশোনাটা শেষ করতে পারিনি। একটা চাকরির খুব দরকার ছিল। বাবা মাকে একা রেখে শহরে গিয়ে কাজ করার সুযোগ ছিল না। এছাড়া গ্রাম ছেড়ে কোথাও গিয়ে থাকতেও মন চায় না আমার। সুভাষবাবু অনেক ভালো মনের মানুষ। তিনি গ্রামের মানুষের জন্য চাকরির ব্যবস্থা করছেন। বাড়িতে থেকে খেয়ে গ্রামের লোকজন চাকরি করতে পারবে, আমিও এই সুযোগ হাতছাড়া না করে চাকরিতে জয়েন করে ফেললাম। স্যারের কথা মতো রাতে অফিস পাহারা দেবার জন্য আজ আর বাড়ি ফিরলাম না। রাতটা অফিসেই কাটাবো। জরাজীর্ণ অবস্থা স্কুলের। যতদূর জেনেছি স্কুলে নাকি অশরীরী আত্মার বসবাস আছে, তাই আশেপাশে দিন বা রাতে কোনো সময় এখানে কোনো মানুষের দেখা পাওয়া যায় না। যাই হোক, আমি তো আর নিজ চোখে দেখিনি। এসব ভূত প্রেতের ভয় পেয়ে আমার কোনো লাভ নেই, আর আমিও এসবে বিশ্বাস করি না। রাতে অফিস পাহারা দেব, এটাই আমার দায়িত্ব। রাত তখন 8টা বাজে। আজ চারিদিকের এমন অন্ধকার পরিবেশ দেখে মনে হচ্ছে আমাবস্যা। গুটগুটে অন্ধকার, আকাশে কোনো চাঁদ বা কোনো তারার দেখা নেই। নিশি কালো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। কেন জানি মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। সামনে বড় মাঠ, মাঠের পূর্ব দিকে বড় বাঁশবাগান। ঝোপঝাড়ের ভিতর দিয়ে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। শিয়ালের ডাক শুনে অতটা ভয় লাগছে না। আমার মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে কোনো হিংস্র জন্তু যদি বের হয়ে আসে, আক্রমণ করে, তখন কি হবে। এসব ভাবতে ভাবতে আকাশে কালো মেঘ ছেয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো। হঠাৎ গুড়ুম গুড়ুম আওয়াজে বাজ পড়তে শুরু করলো। প্রচণ্ড শব্দে বাজ পড়ল স্কুলের মাঠের মাঝখানে। বাজ পড়ার শব্দ আর আলোর ঝলকানি দেখে আমি ভয়ে দৌড়ে স্কুলের ভিতর চলে আসলাম। ভিতরে আসতেই একটা মেয়ের চিৎকারের কান্নার আওয়াজ শুনতে পেলাম। 1-2বার চিৎকারটি শোনার পর আর পাত্তা দিলাম না। কিছু সময় পর আবারও মেয়েটির জোরে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কোনো অল্প বয়সী মেয়ে কাঁদছে। এত রাতে বৃষ্টির মধ্যে জনমানবহীন এলাকায় কে কাঁদছে, মনে কৌতূহল জাগলো। তাই কান্নাটা অনুসরণ করে আমি স্কুলের ক্লাসরুমের দিকে যাচ্ছি। যেতে যেতে থমকে দাঁড়ালাম একটা ক্লাসরুমের সামনে। চারপাশ এতটাই অন্ধকার যে রুমের ভেতরে কি হচ্ছে দেখা যাচ্ছে না। এই রুম থেকে কান্নার আওয়াজ আসছে। তাহলে কি ভিতরে কেউ আছে? বুকে সাহস নিয়ে দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ভুলে গিয়েছিলাম হাতে যে টর্চ লাইট আছে, টর্চ লাইটটি না জ্বালিয়ে বোকার মতো ঘুরে বেড়াচ্ছি। লাইটটি জ্বালিয়ে রুমের ভিতরে প্রবেশ করতেই অবাক হয়ে গেলাম। রুমটা অনেক দিন বন্ধ থাকার কারণে রুমের ভিতরে
কেমন জানি একটা ভ্যাপসা গন্ধ আছে। ঝোল ময়লার ভেতরে আছে রুমের দেওয়ালগুলো। এই রুম থেকেই তো কান্নার আওয়াজ আসছিল, কিন্তু এখন তো কাউকেই দেখছি না। মনে মনে হাসলাম, কোথাও আমার তো ভুল হচ্ছে নিশ্চয়ই। মনের ভয় থেকেই হয়তো এমনটা হয়েছে। রুম থেকে বের হবো এমন সময় পেছন থেকে আমার কাঁধের উপর কারো শীতল হাত অনুভব করলাম। আমি পিছনে ফিরতেই দেখি একটা লম্বা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে ছিল ধপধপে সাদা শাড়ি। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, এখানে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? একথা বলতেই মেয়েটি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে হাসতে লাগলো। টর্চ লাইটটির আলো আর জ্বলছে না, মনে হয় ব্যাটারি শেষ। এমন সময় রুমের ভিতর অসংখ্য বাদুড় উড়ে বেড়াতে লাগলো। আমার স্কুলের ঘন্টার জোরে জোরে বাজতে শুরু করলো। এবার সত্যিই ভয় লাগছে আমার। মেয়েটির চেহারা বিভৎস রূপ ধারণ করলো। ভয়ঙ্কর মুখ মেয়েটির। মেয়েটির মাথা, নাক, কান, মুখ সবকিছু দিয়ে রক্ত ঝরছিল। হাতের নখগুলো বড় বড়, মুখ দিয়ে লালা ঝরছিল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি বিমল, সিকিউরিটি গার্ড, নতুন চাকরিতে জয়েন করেছি। এখানে কান্নার আওয়াজ শুনে এসেছি, কারো কিছু হয়েছে কিনা সেটা দেখার জন্য। মেয়েটির হাসিতে ভীতিকর পরিবেশ তৈরি হলো। মেয়েটিকে দেখে ভয়ে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল। এখানে কি করিস? এত বড় সাহস হলো কি করে এখানে থাকার? জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা। যেই না মেয়েটি তার হাত লম্বা করে আমাকে ধরার চেষ্টা করলো, তখনই বুঝতে পারলাম কোনো অঘটন ঘটতে চলেছে। পালানোর পথ খুঁজতে লাগলাম। মেয়েটি আমাকে যেই না ধরতেই যাবে, তখনই আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা খুলে জোরে দৌড় মারলাম। হাবাতে হাবাতে স্কুলের মাঠে এসে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে আমি বাড়িতে মানুষের ভিড় দেখতে পেলাম। বাড়িতে এত মানুষের ভিড় দেখে জিজ্ঞাসা করলাম, বাড়িতে এত মানুষ কেন? কি হয়েছে? সকালবেলায় আমরা স্কুলের মাঠ দিয়ে যাচ্ছিলাম, এ সময় আপনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসি। কি হয়েছিল তোর? জ্ঞান হারালি কি করে? গতকাল রাতে আমি অফিসের ডিউটি করছিলাম। তারপর আমি বাড়ির সবাইকে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। ঘটনা শুনে একজন লোক বলে উঠল, বুঝতে পেরেছি, আপনার ওনার উপর ওই স্কুলে থাকা অশরীরী আত্মাটা ভর করেছিল মনে হয়। অশরীরী আত্মা? হ্যাঁ, আপনি স্কুলে যে মেয়েটিকে দেখেছেন সেটা একটা অশরীরী আত্মা। ওই পরিত্যক্ত স্কুলেই তার বসবাস। বেশ কয়েক বছর হলো সেখানে আত্মাটি বসবাস করছে। আত্মার ভয়েতে ওদিকে কেউ যায় না। আত্মাটি মণ্ডল পরিবারের ছোট মেয়ে, আর স্কুলটি আসলে ওই মেয়ের কবরস্থানের উপর নির্মিত হয়েছিল। মণ্ডল পরিবারের ছোট মেয়ে কোনো এক অজানা কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। স্কুলটিতে কাজ করতে থাকা অন্য মিস্ত্রিরা জানান, এই স্কুলে কাজ করার সময় 3 জন মিস্ত্রির লাশ খুঁজে পাওয়া যায় মাঠে। কাজ করতে অনেক বাধা আসায় স্কুল নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। সেখানে অশরীরী আত্মার বসবাস থাকায় কেউ আর কাজ করতে রাজি হয়নি। তখন থেকেই স্কুলটি পরিত্যক্ত। স্কুলটি পাহারা দেওয়ায় মেয়েটি আত্মা চলার পথে হয়তো আপনি বাধা হয়ে পড়েছিলেন। আপনার কপাল ভালো, আপনি বেঁচে গেছেন। ওই অশরীরী আত্মার হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। পরদিন সকালে স্যার সুভাষ আমার খোঁজ নিতে বাড়িতে এলেন। আমার মুখে ঘটে যাওয়ার বর্ণনা শুনে স্যার সিদ্ধান্ত নিল স্কুলটিতে আর অফিস রাখবেন না। তাই কিছুদিনের মধ্যে অফিসটিকে স্কুল থেকে সরিয়ে গ্রামের শেষ প্রান্তে সরিয়ে নিয়ে যান। ও তোমার অবশ্যই একটা থাকার ব্যবস্থা করে দেবে। সময়টা ছিল তখন গ্রীষ্মকাল। প্রকৃতির রঙ্গশালায় প্রথম আবির্ভাব গ্রীষ্ম ঋতুর। গ্রীষ্মের বহিরঙ্গ রূপটি কঠোর, শুষ্ক ও সর্বরিক্ত, এবং প্রকৃতিতে মরুভূমির বিষণ্ণতার সংকেত। সূর্যের প্রখরতা ও বৃষ্টিহীনতার অভাবে চারপাশের নদীনালার পানিগুলো শুকিয়ে এসেছে প্রায়। গ্রীষ্মের দুপুরে চারপাশের জগৎ যেন কোনো এক আসন্ন মহাপ্রলয়ের অপেক্ষায় স্তব্ধ হয়ে আছে। এই তীব্র উষ্ণ আবহাওয়া গায়ে লাগিয়ে একটি পাবলিক বাসে করে চলছি গন্তব্যের উদ্দেশ্যে। বাতেন ডাক্তারের দেওয়া ঠিকানা মতো একটি স্টেশনে নেমে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু রাস্তাঘাটে কোনো রিক্সা তো দূরের কথা, কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখতে পাচ্ছি না।
তাই ধীরে ধীরে হাঁটতে লাগলাম। স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে গণেশবাবুর বাড়ি খুঁজে পেতে প্রায় 1টা বেজে গেল। দেখলাম গণেশবাবু তার বাড়ির উঠোনেই বসে আছে। আগে আমাকে বাতেন ডাক্তার পাঠিয়েছে, আমার একটা থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনার সাথে দেখা করতে বলেছিল। বাতেন ডাক্তারি করে? তুমি কোন বাতেনের কথা বলছো? আমাদের এই গ্রামে তো বাতেন ডাক্তার নামে কেউ থাকে না। তিনি শিমুলতলি গ্রামে থাকেন। সে বলেছেন আপনার সাথে নাকি তার অনেক দিনের পরিচয়। এই গ্রামে নাকি তিনি 20 বছর ডাক্তারি করেছেন, তার থেকেই আপনার ঠিকানাটি পেয়েছি। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। সে তো বেশ কয়েক বছর আগেই এখান থেকে চলে গিয়েছে। তা তুমি এই গ্রামে কোন সুবাদে এসেছো? এই গ্রামের ডাক বিভাগে আমার চাকরি হয়েছে, সেই সুবাদেই এখানে আসা। ঠিক আছে, তুমি বরং আমার সাথে আসো, তোমাকে থাকার জায়গাটা দেখিয়ে দিচ্ছি। গণেশবাবুর সাথে প্রায় মিনিট 10 হাঁটার পর আমরা একটি পুরাতন বাড়ির সামনে এসে পৌঁছালাম। বাড়িটি দেখে বোঝাই যাচ্ছে 90 শতকের পুরাতন একটি বাড়ি। পরিচর্যার অভাবে চারপাশ লতাপাতায় ছেয়ে গিয়েছে। এই বাড়িটি আমার আপন কাকার ছিল। তিনি আরো 5 বছর আগেই মারা গিয়েছেন। তার ছেলেমেয়েরা শহরে থাকে, গ্রামে তেমন আসেন না, তাই রুমগুলো একটু অপরিষ্কার হয়ে আছে। তুমি একটু সময় করে পরিষ্কার করে নিও। জি ঠিক আছে, তা নিয়ে আপনি একদমই ভাববেন না, আমি ঠিকঠাক সব গুছিয়ে নেব। আর কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। সারাদিন জার্নি করে আসাতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু ক্লান্ত শরীরে কখন যে ঘুম চলে এসেছিল বুঝতেই পারিনি। ঘুম ভাঙার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকাল 4টা বেজে গেছে। ভাবলাম বাসার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনা দরকার, একটু বাইরে থেকে হেঁটে আসি। ধীরে ধীরে গ্রামের পথ দিয়ে হাঁটতে লাগলাম, দেখি আশেপাশে কোনো দোকানপাট পাওয়া যায় কিনা। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটি মুদি দোকান আমার চোখে পড়ল। ভাবলাম এখান থেকেই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নেই। আচ্ছা কাকু, এখানে কি কি পাওয়া যায়? নিত্য প্রয়োজনীয় সব ধরনের মুদি মালামালই পাওয়া যায়। আপনার কি লাগবে সেটা বলেন। আর আপনাকে এলাকায় আগে দেখেছি বলে তো মনে হয় না, গায়ে নতুন নাকি? আগে আমি এই গ্রামের পোস্ট অফিসে নতুন চাকরি পেয়েছি, আজকে এই গ্রামে এসেছি। তা কোন বাড়িতে উঠেছেন? এই একটু সামনেই, ওই গণেশবাবুর কাকার পুরনো বাড়িতে। কি বলেন, গণেশবাবুর কাকার ওই পুরনো বাড়িটায়? আগে হ্যাঁ। আচ্ছা, মনে যদি কিছু না করেন একটা কথা কমু। হ্যাঁ হ্যাঁ বলুন না। শোনেন, আপনি হইলেন শহরের মানুষ, নতুন এই গ্রামে আইছেন, তাই আপনারে কইতাছি। লোক মুখে শোনা যায় ওই বাড়ি নাকি ভালো না। ভালো নয় মানে? বাড়ি আবার খারাপ হয় কিভাবে? তাইলে হোনেন, ওই বাড়ির সামনে যেই বড় একটা গাছ দেখতে পাইছেন না, ওই গাছের সাথে 2টা জুয়ান ছেলে মেয়ে একসাথে গলায় ফাঁস দিয়া মারা গেছিল। তারপর থেকে ওই বাড়িতে কালো রাত্রি নামছে। দেখেন না, বাড়িটা দিনের বেলায়ও কেমন খা খা করে, আর রাতের বেলায় মানুষ তো দূরের কথা, কাকপক্ষীও ওই বাড়ির কাজ দিয়া যায় না। দোকানদারের কথা শুনে আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি। ওই বাড়িকে ঘিরে আসলে কি এরকম কোনো ঘটনা রয়েছে, নাকি সবকিছুই গ্রামের মানুষের গুজব? সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ক্লান্ত শরীরে ঘুম আসতে বেশি সময় লাগলো না। রাত কয়টা বাজে ঠিক জানি না, তবে দরজার ঠক ঠক আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। এত রাতে আবার কে আসলো?
তারপর আমি দরজাটি খুলে দরজার সামনে এসে দাঁড়ালাম, কিন্তু বাইরে কাউকেই দেখতে পেলাম না। কাউকে না পেয়ে একটু বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে মানুষ তো দূরের কথা, কারো ছায়া পর্যন্ত দেখতে পেলাম না। তাহলে এত রাতে দরজায় নক করলো কে? এদিকে রাতও গভীর হয়ে এসেছে, চারদিক নির্জন ও স্তব্ধ হয়ে আছে। ভয় কেমন যেন গাটা শিরশির করছে। হঠাৎ পাশে তাকাতেই দেখি একটি নর কঙ্কাল আমার পাশে দাঁড়িয়ে আছে, যা দেখে আমার শরীরে শির ধারাবে শীতল রক্তস্রোত বয়ে গেল। আমি কোনো কিছু বলার আগেই কঙ্কালটি তার লম্বা হাত দিয়ে আমার গলা চেপে ধরলো। নিজেকে বাঁচানোর জন্য আকুল চেষ্টায় ছটফট করতে থাকলাম। পরদিন সকালে আমার জ্ঞান ফিরতেই দেখি আমি বিছানার উপরে শুয়ে আছি এবং গণেশবাবু সহ আরো অনেকেই আমার পাশে দাঁড়িয়ে আছে। একটা জিনিস আমার কিছুতেই মাথায় ধরে না, এই বাড়ির দুর্নামের কথা হক গলেই জানে, তারপরেও গণেশবাবু যে কোন আক্কেলে আপনার এই বাড়িতে থাকতে দিল তা আমার বুঝে আসে না। ভাগ্যিস এ যাত্রায় আপনার কোনো ক্ষতি হয় নাই, এটাই অনেক। আপনারা দয়া করে আমায় বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন, আর এক মুহূর্ত এই বাড়িতে নয়। পরক্ষণে আমি ওই গ্রাম থেকে চলে আসি। তবে আমি এ যাত্রায় বেঁচে গেলেও ওই রাতে ঘটে যাওয়া ভৌতিক ঘটনার অভিজ্ঞতা আমি কখনোই ভুলব না। তোমরা যদি কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে এখনই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের মেইল অ্যাড্রেসে যোগাযোগ করো। আর তোমরা যদি আমাদের গল্পের আপডেট পেতে চাও তাহলে চোখ রাখো হ্যালো কার্টুনের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।